নমস্কার। থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আজ আমরা কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই সামনে তোমাদের কিছু ইনস্ট্রুমেন্ট রাখা আছে, এটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো কোনটাকে কী বলে। তবু আমি একবার বলে দিই, এটা হলো উত্তল লেন্স, বা যেটা বিজ্ঞানের ভাষায় বলা হয় উহত্তর লেন্স। এটি অবশ্যই একটি প্রিজম এবং এটি অবশ্যই একটি সমান্তরাল কাঁচফলক। এছাড়া এটা হলো একটি উত্তল দর্পণ এবং এটি হলো অবতল দর্পণ। আপাতত মাধ্যমিক সিলেবাসে তোমাদের এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলি সম্পর্কে তোমরা জানবে। ভিডিও শুরু করার পূর্বে তোমাদের অবশ্যই একটা কথা বলে রাখবো যে এই ভিডিওগুলি কেবলমাত্র যারা বোর্ড এক্সাম দেবে তাদের পক্ষে বিশেষভাবে উপযোগী। তো চলো শুরু করা যাক। তো আলো বিষয়ে টপিকটিতে আমরা প্রথমেই যেটা জানব সেটা হলো প্রতিফলন। অবশ্যই গোলীয় দর্পণে প্রতিফলন এবং সেখানে প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় সেটা দেখব। তারপরেই আমরা এক এক করে পড়ব প্রতিসরণ, প্রতিসরণ এর মধ্যে থাকবে তোমাদের সমান্তরাল কাঁচফলক, ফলক ও প্রিজম। মনে রাখার সুবিধার্থে এই কয়েকটি টপিকের ওপর আমরা কুইক রিমাইন্ড করে নিতে পারি। তো তোমরা যেহেতু সবাই বোর্ড স্টুডেন্ট, তোমাদের জন্য একটু স্পেশাল ইন্ট্রোডাকশান হয়ে যাক। প্রথমেই আসছি প্রতিফলন। প্রতিফলন কী এবং এর সূত্রগুলি অলরেডি তোমরা আগের ক্লাসে জেনেছ এবং মাধ্যমিক ক্লাস 10 ওঠার মুহূর্তেই তোমাদের নিশ্চয়ই সবার পড়া হয়েছে। তবু একবার কুইক রিভিউ এবং কীভাবে তোমাদের মনে রাখতে হয় সেই বিষয়গুলি একটু মন দিয়ে শোন। এই প্রতিফলন টপিকটিতে যেটা আছে সেটা হলো শুধুমাত্র গোলীয় দর্পণে কীভাবে আলোর প্রতিফলন হয়। তো প্রথমেই মনে রাখতে হবে গোলীয় দর্পণ কী। যেমন তোমরা থাম্বনেলের ছবিতে দেখেছো, এই ধরনের একটি দর্পণ, অবশ্যই গোলাকার বলে কিন্তু গোলীয় দর্পণ নয়। গোলীয় দর্পণের কারণ হচ্ছে এটি একটি গোলকের অংশ, এটি একটি বৃহৎ গোলকের অংশ। যেমন আমার কাছে যে বর্তমানে গোলীয় দর্পণটি রয়েছে সেটার ফোকাল লেন্থ প্রায় 20 সেন্টিমিটার, অর্থাৎ এটার বক্রতা ব্যাসার্ধ হবে R=2F সূত্র অনুযায়ী 40 সেন্টিমিটার। সুতরাং বুঝতেই পারছো যে এটার এই যে উত্তল দর্পণটি তোমাদের সামনে দেখানো হচ্ছে এটি কতটি বড়। যেহেতু উত্তল দর্পণটি একটি গোলীয় তলের অংশবিশেষ, তো সেই জন্য আমরা এটার বক্রতা ব্যাসার্ধ
বোঝার জন্য একটি গোলক আঁকতে পারি। এই গোলকের যদি আমি এইটুকু অংশ কেটে নিই, এই ডটেড অংশটি মনে করো কাটা হয়েছে, অর্থাৎ এই অংশটি কিন্তু গোলীয় দর্পণ হিসেবে কাজ করবে তখনই যদি এর এই তল অথবা এই তল যে কোনো একদিকে আমরা প্রতিফলক তলরূপে বিবেচনা করি। এখন প্রশ্ন, এই তলটিকে যদি একটি আমরা জুম করে দেখি তাহলে এটি কিন্তু এইভাবে মনে হবে। ওকে, এটার যদি এই তল অর্থাৎ উত্তল অংশটি প্রতিফলনের অনুপযুক্ত করে দেওয়া হয় তবে আমরা এই অবতল অংশটি কিন্তু প্রতিফলনের জন্য পাচ্ছি। তখন এই লেন্সটি হবে এই দর্পণটি হবে অবতল দর্পণ। একইভাবে যদি আমরা উত্তল অংশটি প্রতিফলনের জন্য তৈরি করি, অর্থাৎ এই উত্তল দিকের অংশটি প্রতিফলনের জন্য উপযুক্ত হয় তবে এটি হবে উত্তল দর্পণ। যেমন আমার কাছে যে দর্পণটি এই মুহূর্তে রয়েছে এটা হলো উত্তল এবং এইটি হলো অবতল দর্পণ। এখন এই দর্পণ দুটির কিছু কি পয়েন্ট মনে রাখতে হবে, যেমন প্রধান অক্ষ কোনটাকে বলে। তো এই অংশটাকে যদি আমরা দর্পণ হিসেবে কেটে নিই, পি পি ডট অংশটিকে মনে করা হলো দর্পণ হিসেবে কাটা হয়েছে, তো এর মধ্যবিন্দু এইটাকে বলা হয় মেরু। মেরু যেটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করছি। এই মেরু আর এবং যে কেন্দ্র অর্থাৎ এই গোলকের যে কেন্দ্র সেই গোলক পর্যন্ত যেটি কিনা ব্যাসার্ধ হিসেবে পরিচিত আমরা সবাই জানি, এইটি হলো বক্রতা ব্যাসার্ধ এবং এই বক্রতা ব্যাসার্ধকে যদি দুই দিকে বর্ধিত করা যায় তাহলে যেটা পাওয়া যায় সেটি হলো প্রধান অক্ষ। কী জানা গেল? মেরু মেরু আর কেন্দ্র সি তাহলে প্রধান অক্ষ পি সি।
বক্রতা ব্যাসার্ধ এটাও ইসি হবে। বক্রতা কেন্দ্র এটা সাধারণ গোলকের যে কেন্দ্র, যে গোলকটি থেকে এই অংশটি কেটে নেওয়া হয়েছে সেই কেন্দ্র, সেটাকে গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র বলা হয়। সেটাও হলো সি। এবার মুখ্য ফোকাস। তো মুখ্য ফোকাস অবশ্যই এখানে দু ধরনের দর্পণের জন্য প্রযোজ্য হবে। যেমন এটি হলো উত্তল দর্পণ এবং এটি হলো অবতল দর্পণ। উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের অবস্থানটা কিন্তু অবশ্যই একটু আলাদা হবে। কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে যখন এই প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি এসে পড়ে তখন কিন্তু এই রকম দিকে চলে যায়, যে কারণে এই ধরনের দর্পণকে অপসারী বলা হয়। এই ধরনের আলোকরশ্মি যেখান থেকে মনে হচ্ছে যেন অন্য কোনো বিন্দু থেকে এই আলোটা অপসৃত হবে। অর্থাৎ আমরা যদি আরেকটি আলোকরশ্মি নিই তাহলে বোঝা যাবে যে এই রকম একটা বিন্দু থেকে আলো যেন এই দিকে আসছে। তখন কিন্তু এই যে বিন্দু অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস হবে উত্তল দর্পণের যেদিকে প্রতিফলিত হচ্ছে না সেই দিকে, রাইট। অবতল দর্পণের ক্ষেত্রে যদি সমান্তরাল আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি আসে, প্রতিফলনের পর একটা বিন্দু দিয়ে নির্গত হবে। যে বিন্দু থেকে নির্গত হবে সেটাই হলো অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস। অর্থাৎ বোঝা গেল যে উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ফোকাস অবস্থান করে। উত্তল দর্পণে যেখানে ফোকাসটি দর্পণের ভেতরে থাকে অর্থাৎ বক্রতার দিকে বা বক্রতা কেন্দ্রের দিকে অবস্থান করে, সেখানে অবতল দর্পণের ক্ষেত্রেও কিন্তু বক্রতা কেন্দ্রের দিকেই অবস্থান করতেছে ফোকাস। এ ধরনের আলোকচিত্র আঁকার সময় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আলোটা কোন দিক থেকে আসছে এবং প্রতিফলনের পর কোন দিকে যাচ্ছে সেটা যেন পরীক্ষার খাতায় ভালো করে স্পষ্টভাবে বোঝা যায়, যেন পরীক্ষকরা বুঝতে পারেন যে তুমি ঠিকঠাক আইডিয়া নিয়ে লিখেছ। অর্থাৎ যেমন এই ছবি অনুযায়ী প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মি এবং তারপর এই আলোকরশ্মি প্রতিফলিত আলোকরশ্মি। এস ও হলো আগত আলোকরশ্মি, এস ও হলো আগত আলোকরশ্মি, আপতিত রশ্মি, ও টি প্রতিফলিত। এটা পরীক্ষাতে লেখার দরকার নেই, কিন্তু অবশ্যই তোমরা এই অ্যারো মার্কিংটা কিন্তু করে রাখবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্টরা তোমরা আলোর যে কোনো চিত্র আঁকার সময় কিন্তু ভুলগুলো এই জায়গাতেই হয়। অর্থাৎ আলো কোন দিক থেকে প্রতিফলিত হচ্ছে বা কোন দিকে প্রতিফলনের পর ফিরে যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার করে বোঝা যায় না। সে বিষয়ে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখন দেখা যাক গোলীয় দর্পণে কীভাবে
প্রতিবিম্ব গঠিত হয়। গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠনের জন্য কয়েকটি জিনিস যেগুলি মনে রাখা অবশ্যই দরকার। তার 1 নম্বর হলো, যদি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আসে, অর্থাৎ এই হলো একটি গোলীয় দর্পণ, এখানে অবতল দর্পণটা নেওয়া হয়েছে এবং এই হলো একটি উত্তল দর্পণ। উভয় ক্ষেত্রেই যদি প্রধান অক্ষের সমান্তরালে, এটা হলো মেরু, এইটা হলো প্রধান অক্ষের উপর অবস্থিত বক্রতা কেন্দ্র, এটা হলো ফোকাস। আচ্ছা, একটু বলে রাখা ভালো যে তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে এফ এবং সি, অর্থাৎ পি এফ যদি ফোকাস দূরত্ব হয়, পি সি হলো বক্রতা কেন্দ্র। এদের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটি হলো আর সমান 2f, এটা তোমরা অবশ্যই জানো। তো যদি এই প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আসে তাহলে ফোকাস দিয়ে নির্গত হবে। এটা হলো অবতল দর্পণ, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে নির্গত হবে না, মনে হবে যেন ফোকাস থেকে আলোকরশ্মি প্রতিফলনের পর অপসৃত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এটি হলো ফোকাস। দু নম্বর পয়েন্ট, যদি প্রধান অক্ষের সমান্তরালে না এসে আলোকরশ্মি এই ফোকাস দিয়ে এসে অবতল দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মিটি নির্গত হবে। একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও তাই, যদি ফোকাস থেকে বা ফোকাস বরাবর আলোকরশ্মি এসে আপতিত হয়, এই দিকটা ফোকাস, তখন প্রতিফলনের পর আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। আর 3 নম্বর অপশন মনে রাখতে হবে, যদি বক্রতা কেন্দ্র দিয়ে নির্গত হয়, যদি আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত হয়, তাহলে কিন্তু বক্রতা কেন্দ্র দিয়েই প্রতিফলনের পর নির্গত হবে। এটা কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে, এবং এটা অবতল লেন্সের ক্ষেত্রে, এবং উত্তল লেন্সের ক্ষেত্রে একইভাবে যদি বক্রতা কেন্দ্র দিয়ে, এটা যদি ফোকাস হয় এবং এর দূরবর্তী স্থানে বক্রতা কেন্দ্র হয়, তাহলে এখান দিয়ে আলোকরশ্মি যদি আপতিত হয় এই বরাবর, তাহলে প্রতিফলনের পর অবশ্যই একই দিক দিয়ে যাবে। কারণ কি? কারণ তোমরা সবাই অঙ্কে পড়েছ যে যখন কোনো সরল রেখা কোনো বৃত্তের উপর লম্বভাবে পরিধি দিয়ে ছেদ করে, তবে সেই সরলরেখাটি অবশ্যই কেন্দ্রবিন্দুতে যাবে। অর্থাৎ সরলরেখাটি, অন্যভাবে যদি বলতে পারি যে সরলরেখাটি হলো ব্যাসার্ধ বৃত্তের, এবং
বৃত্তের স্পর্শকের উপর সবসময় লম্ব হয় ওই ব্যাসার্ধটি। এদিক থেকেও কিন্তু তোমরা বুঝতেই পারছো যে কীভাবে বক্রতা কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে প্রতিফলনের পর গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি নির্গত হবে। এই 3টে পয়েন্ট তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন বক্রতা কেন্দ্র বা ফোকাস দূরত্ব এইসবের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি আপতিত হয় তো তার ক্ষেত্রে প্রতিবিম্বটি কীভাবে গঠিত হবে। এবারে দেখা যাক গোলীয় দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়। আমরা তো এখনই কারণগুলি সব জানলাম। তো প্রতিবিম্ব গঠনের এই হলো 3টি প্রধান রুল। এবার বিভিন্ন অবস্থানে কীভাবে বস্তু থাকলে প্রতিবিম্বটি গোলীয় দর্পণের কোথায় গঠিত হবে তো সেটা জানা যাক। তো এরকম আমরা প্রথমে বলেই দিতে পারি যে ইউ এটা হলো বস্তু দূরত্ব, ভি প্রতিবিম্ব দূরত্ব, স্মল এফ এটা ফোকাস দূরত্ব, আর বক্রতা ব্যাসার্ধ। এই কয়েকটি দূরত্ব মনে রাখতে হবে প্রথমত। এবার বিভিন্ন অবস্থানে যদি গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের কোশ্চেন থাকে তাহলে সেই অ্যান্সারগুলি কীরকম লিখবে তার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন প্রথমেই বলে রাখি 1 নম্বর অপশন, যদি বস্তু অসীমে থাকে এটা বস্তু অবস্থান আর এইদিকে আমরা প্রতিবিম্ব অবস্থান করি। অবস্থান আচ্ছা, অবশ্যই এই সমস্ত সূত্রটা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রেই সিলেবাস অনুযায়ী প্রযোজ্য। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু এটা নয়। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি অসীমে থাকে, অর্থাৎ সেই একই নিয়ম, অসীমে যখনই বস্তু থাকছে তখন কিন্তু বস্তুর মধ্যে বস্তু থেকে যে আলোক রশ্মি সেটা প্রায় অভিলম্বের বা প্রধান অক্ষের অভিলম্ব নয় প্রধান অক্ষের সমান্তরালে ধরা হয় এবং সেক্ষেত্রে বস্তুর অবস্থান কিন্তু হবে বস্তুর অবস্থান যদি অসীমে হয় বস্তুর প্রতিবিম্বটি অবস্থান করবে একদম ফোকাসে। এই সংক্রান্ত যে ছবি সেটা তোমরা তোমাদের নিজস্ব টেক্সট বইতেও পেয়ে যাবে, তবু তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিলাম। এটি হলো অবতল দর্পণ, এটি অসীম থেকে আলোক রশ্মি আগত তবে ফোকাসে যেহেতু মিলিত হবে এই রকম অবস্থানে অতি ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্বের প্রকৃতি এক্ষেত্রে হবে সদ অবশীর্ষ এবং অতি ক্ষুদ্র। কারণ এক্ষেত্রে বস্তু প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়।
2 নম্বর পয়েন্ট, ইউ গ্রেটার দেন 2f বা বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে। এটি হলো ফোকাস, এটা হলো বক্রতা কেন্দ্র সি, এর বাইরে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রথমে অসীম থেকে যখন আলোকরশ্মি আসছিল তখন ফোকাসে গঠিত হচ্ছিল, এরপর কিন্তু ফোকাস থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মি এলে আমরা নিয়ম অনুযায়ী জানি যে ফোকাস থেকে আলোকরশ্মি নির্গত হবে। প্রতিবিম্ব গঠনের সময় সাধারণত দুটি রশ্মি নেওয়া হয়, একটি রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, অপর একটি রশ্মি ফোকাস দিয়ে যাবে। দেখা যাচ্ছে যে এখানে অর্থাৎ ফোকাস এবং বক্রতা কেন্দ্র এর মধ্যে বস্তুর প্রতিবিম্ব অবস্থান করবে। অর্থাৎ ভি ইজ গ্রেটার দেন এফ অ্যান্ড লেস দেন 2f। ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে প্রতিবিম্বটি অবস্থান করবে এবং এর প্রকৃতি হবে সদ, অবশ্যই অবশীর্ষ এবং ক্ষুদ্র, কিন্তু অতি ক্ষুদ্র যেখানে ফোকাসে গঠিত হলে হচ্ছিল তার থেকে তুলনামূলক একটু বড় হবে। বোঝা গেল? তোমরা এবার ভিডিওটাকে পজ করে এটুকু একটু নোট করে নিতে পারো। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সব ক্ষেত্রেই কিন্তু দেখো এই অ্যারো সাইন অর্থাৎ আলোকরশ্মি বস্তু থেকে আসছে, আসার পর প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, এক্ষেত্রেও তাই এই অ্যারো সাইন অবশ্যই তোমরা ঠিকঠাক করে দেবে, তা নাহলে কিন্তু ছবিটি ভুল হয়ে যাবে। আলোর ক্ষেত্রে সবসময় তোমরা আলোক আগত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি বা প্রতিসরণের সময় প্রতিসৃত রশ্মি ভালো করে পরিষ্কারভাবে নিখুঁত করে মেনশন করতে হবে তোমাদের। এবার বস্তু যদি এক্স্যাক্টলি বক্রতা কেন্দ্রে থাকে, অর্থাৎ এটি হলো অবতল দর্পণ, সেই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এটি, এখানে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাস। সমান্তরাল আলোকরশ্মি একই নিয়ম অনুযায়ী ফোকাস থেকে আলোকরশ্মি প্রতিফলনের পর নির্গত হবে এবং অপর একটি আলোকরশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে ফোকাস দিয়ে প্রতিফলনের পর নির্গত হবে। ফোকাস দিয়ে আলোকরশ্মি যদি আসে তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে নির্গত হবে, তখন বস্তুর প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই উৎপন্ন হবে। অর্থাৎ ভি ইকুয়াল 2f, মানে বস্তুর প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই উৎপন্ন হবে এবং এর বৈশিষ্ট্য হিসেবে কী হবে? বস্তুর সমান আকারের প্রতিবিম্ব, অবশ্যই সদ এবং অবশীর্ষ। নেক্সট
যদি বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকে, অর্থাৎ বস্তু দূরত্ব ফোকাসের থেকে বেশি হবে কিন্তু বক্রতা কেন্দ্র বা টুইপ দূরত্বের থেকে কম হবে, তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? বস্তু এই রকম অবস্থান, অর্থাৎ এটা বক্রতা ফোকাস এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। এখানে যদি থাকে সেই আগের নিয়ম, সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে নির্গত হবে এবং অপর একটি আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে নির্গত হয়ে ফোকাসের বা টুয়েভ দূরত্বের বাইরে এসে মিলিত হবে। অর্থাৎ কি, বস্তুর প্রতিবিম্বের অবস্থান হবে ইজ গ্রেটার দেন 2f। এক্ষেত্রে প্রতিবিম্বটি সৎ, অবশীর্ষ, বস্তুর থেকে বড়। বড় হবে। এবার বস্তু যদি ফোকাসে থাকে, অর্থাৎ ইউ সমান এফ, বস্তু ফোকাসে, বস্তু থেকে একটি সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে নির্গত হবে, অপর একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর নির্গত হবে প্রতিফলনের পর। তখন দেখা যায় যে দুটি সমান্তরাল আলোক রশ্মি নির্গত হয়। তো তোমরা সবাই জানো এই সমান্তরাল আলোক রশ্মি কখনোই মিলিত হবে না, মানে এই আলোক রশ্মিগুলি অসীমে মিলিত হবে, অর্থাৎ বস্তুটির প্রতিবিম্ব অসীমে গঠিত হবে, বা ভি ইজ ইকুয়াল ইনফিনিটি, অসীম। কিন্তু বস্তু এক্ষেত্রে সদ্বিম্ব গঠিত হবে। সদ্বিম্ব অবশীর্ষ এবং আকারে বৃহৎ, আকারে বৃহৎ গঠিত হবে। বস্তু যদি অবতল দর্পণের ফোকাসে অবস্থান করে, অর্থাৎ বস্তু যদি ফোকাসের মধ্যে অবস্থান করে, তখন প্রতিবিম্বটি কিন্তু আবার একটু অন্যরকম গঠিত হবে। যেমন এটি সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর একই নিয়ম অনুযায়ী সমান্তরাল দিয়েও নির্গত হবে, অপর একটি আলোক রশ্মি যেটা কিনা প্রতিফলনের পর বক্রতা কেন্দ্র দিয়ে সি দিয়ে নির্গত হয়। এই দুটো রশ্মিকে যদি পিছনে বর্ধিত করা যায়, তখন অবতল দর্পণের পেছনে একটি বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এক্ষেত্রেই কেবলমাত্র প্রতিবিম্বটি অবতল দর্পণের পেছনে গঠিত হবে। ফলে বস্তুটি অসৎ বিম্ব হবে। এখানে অসৎ বিম্ব কিন্তু সমশীর্ষ, আকারে বড়, বস্তুর থেকে বড় আকারের প্রতিবিম্ব গঠিত হবে। অর্থাৎ এই কয়েকটি পয়েন্ট তোমরা মনে রাখতে হবে। বইতে তোমাদের সবারই সহায়িকা বা টেক্সট বই সবই ছক আকারে দেওয়া আছে, তোমরা এই ছকটি খুব ভালো করে পড়বে মন দিয়ে। ছকটি মুখস্থ রাখলেই এই ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে। তবে সব ক্ষেত্রেই একটা বিষয় মনে রাখতে হবে যে আলোক রশ্মির আপতনের দিক এবং প্রতিফলনের দিকটি খুব সুন্দর করে অ্যারো দিয়ে মেনশন করতে হবে, তা না হলে ছবিতে ফুল নাম্বার তোমরা কিন্তু নাও পেতে পারো। গোলীয় দর্পণের এই সমস্ত বিষয়গুলি তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে।
তবে একটু মনে রাখার জন্য বলে রাখি যে দর্পণ থেকে বস্তুকে যত দূরে নিয়ে যাওয়া যাবে বস্তুর প্রতিবিম্ব কিন্তু ততই দর্পণের কাছে চলে আসবে। আবার উল্টো দিকে এটাও ঠিক যে বস্তুর দূরত্ব দর্পণ থেকে যত কাছে হবে বস্তুর প্রতিবিম্ব কিন্তু তত দূরে হবে। এই ছোট্ট টিপস একটু মাথায় মনে রাখতে পারো তোমরা, তোমাদের যে বইতে ছক করে দেওয়া আছে সেটা দেখলেই বুঝতে পারবে। এবার এই গোলীয় দর্পণের ব্যবহার সম্পর্কে একটু দেখা যাক। কোথায় এই গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? অবশ্যই তোমরা ক্লাসে পড়েছ। সাধারণত দন্ত চিকিৎসার ডক্টরেরা যে সমস্ত দর্পণ ব্যবহার করেন, মুখের মধ্যে অনেকটা গোল চামচের মতো দেখতে। তোমরা যদি কখনো ডেন্টিস্টের কাছে যাও তাহলে অবশ্যই এটা লক্ষ্য করো। স্বাভাবিক প্রথমেই তারা দর্পণ ব্যবহার একটি ছোট চামচের মতো অংশ যেটার উপরে কিন্তু গোলীয় দর্পণ অবস্থান অবশ্যই দেওয়া থাকে, সেটি কিন্তু অবতল দর্পণ। অবশ্যই অবতল দর্পণ ব্যবহার করা হয় দন্ত চিকিৎসায়। এছাড়া দাড়ি কামানোর সময় যে দর্পণ ব্যবহার করা হয় সেখানেও কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। কারণ অবতল দর্পণ ব্যবহার করলে অবশ্যই কিন্তু দর্পণের যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তুটাকে রাখা হয় তাহলে কিন্তু বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। সেই জন্যেই দন্ত চিকিৎসায় বা দাড়ি কামানোর ক্ষেত্রে এই ধরনের অবতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়া গাড়ির ভিউ ফাইন্ডার বা স্কুটারের রেয়ার ভিউ ফাইন্ডার সেক্ষেত্রেও কিন্তু দর্পণ ব্যবহার করা হয়। তবে অবশ্যই এই ভিউ ফাইন্ডারগুলোতে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কারণ উত্তল দর্পণ বহু দূর থেকে আগত বা বহু দূরের কোনো বস্তুকে কাছে ছোট করে দেখা যায়, বেশি উপযোগী। সেই জন্য সমতল দর্পণের পরিবর্তে ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে আকারে ছোট প্রতিবিম্ব গঠিত হয়। তবেই কোনো গাড়ির পেছনে গাড়ি আসছে কিনা তার বড় কোনো বস্তুর ক্ষুদ্র অংশ কিন্তু ওই উত্তল দর্পণে ধরা পড়ে, যেখানে সাধারণ কোনো দর্পণ যেটাকে তোমরা সমতল দর্পণ বলো সেই দর্পণের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো বস্তুকে ছোট করে দেখার কোনো ব্যবস্থা নেই, তাই উত্তল দর্পণ এক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া গাড়ির হেডলাইট বা সার্চ লাইট সেখানেও কিন্তু গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। হেডলাইট বা সার্চ লাইট, টর্চ লাইট ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু এই হেডলাইটের যে অবতল দর্পণটি ব্যবহার করা হয় তার কেন্দ্রে এরকম বাল্ব থাকে। কারণ এই বাল্ব থেকে আগত আলোকরশ্মি নির্গত আলোকরশ্মি প্রতিফলিত হওয়ার পর সমান্তরালভাবে নির্গত হয়, ফলে গাড়ির অনেক দূর পর্যন্ত আলোকরশ্মি বাইরের দিকে না ছড়িয়ে সোজা পড়তে থাকে। তাই গাড়ির হেডলাইট বা সার্চ লাইট, যে কোনো সার্চ লাইটে এই অবতল দর্পণ ব্যবহার করা হয়।
অবতল দর্পণ, গাড়ির হেডলাইটে, ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ, দন্ত চিকিৎসায় বা দাড়ি কামানোর সময় অবতল দর্পণ ব্যবহার করা হয়। এই কয়েকটি ব্যবহার তোমরা প্রতিনিয়ত নিশ্চয়ই দেখতে পাও, তাই এইগুলি সহজেই তোমাদের মনে থাকবে, একটু মনে রাখার চেষ্টা করো। এরপর আলোকের একটি বিশেষ ধর্ম, যেটা কিনা প্রতিসরণ সম্পর্কে জানা হবে। প্রতিসরণ কি সেটা তোমরা আগেই জেনেছ, তবু মনে রাখার জন্য একটু বলি, আলোর প্রতিসরণ কেন হয়। সাধারণত আমরা জানি যে আলো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে সোজা রাস্তায় 3×10⁸ মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটে চলে। এই গতিবেগ কিন্তু কেবলমাত্র শূন্য মাধ্যমের জন্য, কিন্তু বা বায়ু মাধ্যমের জন্য। সেই জন্য এই গতিবেগ বলার সময় আলাদা করে মাধ্যম বলার প্রয়োজন হয় না। কিন্তু যদি এই আলোকরশ্মি একটি মোটা কাঁচের মধ্য দিয়ে যায়, তখন লক্ষ্য করা যায় যে আলোকরশ্মি কাঁচের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছুটা বেঁকে গেছে। অথবা যদি মাধ্যমের ঘনত্ব পরিবর্তন হয়, যেমন যদি বায়ু থেকে আলোকরশ্মি জলে প্রবেশ করে, তখন দেখা যায় আলোকরশ্মিটা এই যে দুই মাধ্যমের বিভেদ তল, যেই তলটি বায়ু এবং জলকে আলাদা করে রাখে, সেখান থেকে কিছুটা বেঁকে যায়। অর্থাৎ কীভাবে বোঝা যাবে? যেমন এই রশ্মিটি যদি আগত আলোক রশ্মি হয়, এস ও আগত আলোক রশ্মি, তাহলে এই রশ্মির যাওয়ার দিক ছিল এস ও টি বরাবর। কিন্তু আলোক রশ্মিতে দেখা যায় যে টি বরাবর না গিয়ে কিছুটা বেঁকে আর বরাবর গেছে। তার কারণ কিন্তু এই জলে আলোর গতিবেগ বায়ু মাধ্যমে আলোর গতিবেগের থেকে অনেকটা কম। এর ঠিক উল্টো ঘটনাও ঘটে। এমন কোনো স্বচ্ছ মাধ্যম যা কিনা বায়ুর থেকে ঘন, যদি কাঁচ ধরা হয়, সেখান থেকে আলোক রশ্মি বায়ুতে আসে, তাহলেও কিন্তু আলোক রশ্মির এই গতিপথ বেঁকে যায়। এই যে ঘটনা, অর্থাৎ দেখা যাচ্ছে যে দুই মাধ্যমের বিভেদ তলে যদি অভিলম্ব আঁকা হয়, তাহলে বায়ু থেকে জলে আলোক রশ্মি আসার সময় তখন অবিলম্বের দিকে বেঁকে যায়, এবং কাঁচ থেকে বায়ুতে আলোক রশ্মি আসার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে দুটো আলাদা ঘটনা, অর্থাৎ একদিকে ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, কিন্তু আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার সময় অবিলম্বের কাছে চলে আসে। এই যে ঘটনা, এটাই কিন্তু প্রতিসরণ নামে পরিচিত। এই ঘটনা তোমরা প্রতিনিয়ত লক্ষ্য করতে পারো। কিন্তু সবসময় এটা মনে রাখবে যে আলোক রশ্মি কেবলমাত্র মাধ্যম পরিবর্তনের সময় কিন্তু তার গতিপথ পরিবর্তন করে, গতিপথ বেঁকে যায়। এমন নয় যে আলোক রশ্মি একই মাধ্যম দিয়ে আলোক রশ্মি যেতে যেতে বেঁকে যাচ্ছে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। যদি মাধ্যম পরিবর্তন হয়, আলোক রশ্মির ক্ষেত্রে যদি দুটোই স্বচ্ছ মাধ্যম হয়, মাধ্যমের ঘনত্বের যদি পরিবর্তন হয়, অর্থাৎ বায়ু থেকে কাঁচ বা কাঁচ থেকে বায়ুতে যদি আলোক রশ্মি আসে, তবেই কিন্তু আলোক রশ্মি গতির অভিমুখের পরিবর্তন হবে। কেবলমাত্র বিভেদ তল ভেদ করে যাওয়ার সময়, অন্যথায় কিন্তু কোনো গতির অভিমুখের পরিবর্তন হবে না। এই ঘটনাটি আলোকের
প্রতিসরণ নামে পরিচিত। প্রতিসরণের ক্ষেত্রে দুটি সূত্র অবশ্যই প্রযোজ্য। সূত্র 1, যে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি, এস ও হলো আপতিত রশ্মি, ও পি হলো প্রতিসৃত রশ্মি, কারণ এইদিকে বেঁকে আছে। এবং দুই মাধ্যমের বিভেদ তল, এটা মাধ্যম এ, এটা মাধ্যম বি, এর বিভেদ তল, এই মাধ্যমের বিভেদ তলের সঙ্গে যে অঙ্কিত অভিলম্ব, সেই সমস্ত কিছুই কিন্তু একই সমতলে থাকবে, যেখানে এটা আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর। সূত্র হলো 1 নম্বর। 2 নম্বর সূত্র হলো আপতন কোণের সাইন, অর্থাৎ সাইন আই, প্রতিসরণ কোণের সাইন বা সাইন আর, এটা সমান ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে একটা আলাদা অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, যেটাকে বলা হয় মিউ। এটা কিন্তু এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের জন্য। এ মাধ্যম যদি বায়ু মাধ্যম হয়, তাহলে বায়ু মাধ্যম থেকে বি মাধ্যম যদি জল মাধ্যম হয় বা কাঁচ মাধ্যম হয়, কাঁচ মাধ্যমে প্রতিসরণের জন্য তখন সাইন এ বাই সাইন আর সমান মিউ। এটাকে বলা হয় স্নেলের সূত্র, অর্থাৎ প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রতিফলনের ফলে যে আলোকরশ্মি বেঁকে যায়, সেই ঘটনাটা তো আমরা বুঝলাম আলোকরশ্মির প্রতিসরণ। কিন্তু কতটা বেঁকে যায় সেটা বোঝার জন্য একটি নতুন টার্ম তোমরা অলরেডি পড়ে আসছো, সেটা হলো আলোকরশ্মির চ্যুতি। চ্যুতি মানে কতটা কোণ করে বেঁকে যায়, সেই কোণটাকেই বলা হয় চ্যুতি। যেমন আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রতিসরণ হচ্ছে, তার ফলে আলোকরশ্মি যতটা বেঁকে যায় সেই বাঁকাটাকেই বলা হয় আলোকরশ্মির চ্যুতি। কী করে প্রকাশ করা যাবে? দু ধরনের ঘটনা ঘটে প্রতিসরণের ক্ষেত্রে। যেমন এক হলো ঘন লঘু থেকে ঘন মাধ্যম, লঘু ঘন, সেখানে যখন প্রতিসরণ হয় তখন প্রতিসৃত রশ্মিটা এর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু বেঁকে যায় অবিলম্বের দিকে, অর্থাৎ এটি হলো আপতন কোণ, এটি হলো প্রতিসরণ কোণ। এক্ষেত্রে চ্যুতি কোণ, চ্যুতি কোণ মানে কতটা কোণে বাঁকলো সেটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। এর ঠিক উল্টো ঘটনা হয় যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আলোক রশ্মি যায়। এদিকে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, এটা হলো আসল যাওয়ার পথ, কিন্তু এদিকে না গিয়ে বেঁকে যায়, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে যায়। তখন ডেল্টা কী হবে? যদি কোণ ডেল্টা সমান হবে আর মাইনাস আই, অর্থাৎ সবসময় বড় থেকে ছোটোটি বিয়োগ করে আর এবং আই এর মান যাই থাকুক না কেন, সংক্ষেপে আই এই চিহ্ন মানে পার্থক্য, আই এবং আর এর পার্থক্য, সেইটাকেই ডেল্টা বা চ্যুতিকোণ বলা হয়। আশা করি এবার তোমাদের খুব ভালো করে মনে থাকবে।
জ্যোতিকোণটা কী। পরীক্ষার খাতায় আপতন কোণ বা প্রতিসরণ কোণ যাই থাকুক না কেন, ঘনমাধ্যম না লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না কোশ্চেন দেখে। তাহলে চোখ বন্ধ করে তোমরা এই ধরনের সূত্র অর্থাৎ দুটোর মধ্যে বিয়োগ করে দিলেই কিন্তু রশ্মিটি কতটা চ্যুত হয়েছে বা কতটা বেঁকে গেছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে।